আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী। আজ বাংলা সাহিত্যের প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। শুধু সাহিত্যিক বলে ছোট করব না, একজন কবি, দার্শনিক, গীতিকার ও নাট্যকার হিসেবে বিশ্ববিখ্যাত এই মহামানবের আজ জন্মদিন। পৃথিবীর সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের পরিবর্তনকে যিনি আত্মস্থ করেছিলেন, আজ তার জন্মদিন। মানব জীবনের অনুভূতির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে রবীন্দ্রনাথের উপস্থিতি। বাঙালির চেতনায়, মেধা ও মননে রবীন্দ্রনাথ সর্বব্যাপী। নিজের গান, কবিতার গদ্যের মধ্য দিয়ে তিনি শুধু নিজেকেই নয়, প্রত্যেক বাঙালির আত্ম উন্মোচন করেছিলেন। বাঙালিরা আজ তাকে পেয়ে সত্যিই নিজেদের ভাগ্যবান বলে মনে করেন। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা সবকিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেয়। গল্পের শুরুটা হয়েছিল ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে, যখন কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৮ বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৫ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি তার মাকে হারান। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। পরিবারের বাকি সদস্যদের মধ্যে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক ও কবি। মেজ ভ্রাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইসিএস। অন্য ভ্রাতা যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতজ্ঞ ও নাট্যকার। বোনদের মধ্যে স্বর্ণকুমারী দেবী ঔপন্যাসিক হিসাবে খ্যাতি লাভ করেন। ঠাকুরবাড়ির ভেতরের পরিবেশ ছিল সঙ্গীত, সাহিত্য, নাট্য, অভিনয় মুখর। বাইরের জগতের সঙ্গে তাদের যোগাযোগ ছিল নিবিড়। সেই বৃহৎ পরিবারের বালকেরা ভৃত্যদের তত্ত্বাবধানে কঠোর নিয়ম শৃঙ্খলার বাঁধনে প্রতিপালিত হতো। তাই জমিদার পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল চাকরদের অনুশাসনে। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন রবীন্দ্রনাথ। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। পরে বেশ কয়েক বছর তিনি পড়েন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত নর্মান স্কুলে। সেখানেই তার বাংলা শিক্ষার ভিত্তি তৈরি হয়। সবশেষে তাকে ভর্তি করা হয় সেন্ট জেভিয়ার্সে। স্কুলের চার দেওয়ালের বদ্ধ পরিবেশ, ছাত্রছাত্রীদের পড়ানোর এই রীতি তাকে মোটেই পড়াশোনা শেখার প্রতি আকৃষ্ট করত না। অনিয়মিত উপস্থিতির জন্য স্কুলে পড়া বন্ধ হয় তার। ১৮৭৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ভানুসিংহ ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এছাড়াও পরে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত নামে আরেকটি কাব্যগ্রন্থ। দেশের প্রচলিত শিক্ষাধারার প্রতি রবীন্দ্রনাথের অনাগ্রহ দেখে মেজদা সত্যেন্দ্রনাথ তাকে ব্যারিস্টারে পড়ার জন্য বিলেতে পাঠানোর প্রস্তাব করেন। জমিদার পরিবারের সন্তান, তাদের কাছে বিলেত যাওয়া ব্যাপারটা সেই সময় খুব একটা বড় ব্যাপার ছিল না। ১৮৭৮ সালের সেপ্টেম্বর মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে চলে যান। সেখানে কিছুদিন ব্রিটেনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডন ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন। তবে এই পড়াও সম্পূর্ণ হয়নি তার। ১.৫ বছর অবস্থানের পর তিনি দেশে ফিরে আসেন। এই ১.৫ বছর তিনি সে দেশের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আর তারই প্রমাণ পাওয়া যায় ভারতীতে প্রকাশিত তার ইউরোপ প্রবাসীর পত্রে। রবীন্দ্রনাথ ইংল্যান্ড থেকে কোনো ডিগ্রি বা প্রশিক্ষণ না নিলেও সেখানে তিনি তার প্রতিভার বিকাশ পথ খুঁজে পেয়েছিলেন। সে দেশের সঙ্গীত বিষয়ে অসীম কৌতূহল নিয়ে তিনি নিজের মতো করে পড়াশোনা করেন। এর ফলে দেশে ফিরে তিনি রচনা করে ফেলেন গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। এরপরে রবীন্দ্রনাথের জীবনে শুরু হয় আর এক অধ্যায়। ১৮৯০ সালের সেপ্টেম্বরে তিনি সত্যেন্দ্রনাথের সঙ্গে দ্বিতীয়বার বিলেতে যান ১ মাসের জন্য। অক্টোবর মাসে ফিরে আসার পর পিতার আদেশে তাকে জমিদারি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে হয়। ১৮৯১ সাল থেকে পিতার আদেশে নদিয়া, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। তাই কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ তার জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। জমি তদারকির দায়িত্ব পালনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিচিত্র পথ খুঁজে পায়। এতদিন তিনি যে কাব্য, নাটক আর উপন্যাস লিখেছেন তার সবই ছিল ভাবমূলক এবং বিশুদ্ধ কল্পনার বস্তু। কিন্তু এরপর কবি কল্পনার জগৎ থেকে নেমে আসেন বাস্তব পৃথিবীর প্রত্যক্ষ জীবনে।
এবার তিনি লোকজীবনের কাছাকাছি যাওয়ার সুযোগ পান। অত্যন্ত ঘনিষ্ঠভাবে দরিদ্র মানুষের সাধারণ জীবন পর্যবেক্ষণ করেন। সমাজ কল্যাণের উপায় হিসাবে তিনি গ্রামোন্নয়ন এবং গ্রামের দরিদ্র জনসাধারণকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি এবং ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। কথা সাহিত্য এবং প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি এবং রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারকেই বারবার নির্দিষ্ট করা হয়েছে। রবীন্দ্রনাথ দেব বিগ্রহের পরিবর্তে ঈশ্বর হিসেবে মানুষ পুজোর কথাই বলেছিলেন। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ বলে মনে করতেন। সাল 1901। রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করেন ব্রহ্মবিদ্যালয়। ব্যক্তিগত পারিবারিক জীবনে রবীন্দ্রনাথ বারবার নানা বিপর্যয়ের সম্মুখীন হন। 1902 সালের 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে তার পত্নী মৃণালিনী দেবী মারা যান। এর ঠিক কয়েক মাসের মধ্যে তার কন্যা রেণুকা মারা যান। 1905 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ দেহত্যাগ করেন। এসবের মধ্যেই 1905 সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। 1907 সালে মৃত্যু ঘটে কবির কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের। এতগুলো মৃত্যুর শোক রবীন্দ্রনাথকে মানসিক বিপর্যস্ত করে তুললেও তিনি শান্তচিত্তে আশ্রমের দায়িত্ব পালন করে যান। পারিবারিক বিপর্যয়ের সঙ্গে সে সময় কবি চরম অর্থ সংকটে পড়েন। এই সময় শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়ানোর ব্যয়ভারও রবীন্দ্রনাথকে বহন করতে হয়। এরকম অবস্থায় রবীন্দ্রনাথ স্ত্রীর গয়না ও পুরীর বসত বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন। কিন্তু সমস্ত সংকট থেকে উত্তরণের এক মহাশক্তি তার মধ্যে ছিল, তাই তার কর্মযজ্ঞে ছেদ পড়েনি, থেমে থাকেনি তার সাহিত্য সাধনা। রবীন্দ্রনাথের সাহিত্য জীবনে শান্তিনিকেতন পর্বের ছাপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সময় রচিত নৈবেদ্য কাব্য এবং নানা প্রবন্ধে প্রাচীন ভারতের ধ্যান ও তপস্যার রূপ ফুটে ওঠে। চোখের বালি, নৌকাডুবি এবং গোড়া উপন্যাসে একদিকে যেমন জীবনের বাস্তবতা ও মনস্তত্ত্ব, অন্যদিকে স্বদেশের নানা সমস্যার চিত্র তিনি তুলে ধরেন। জাতিগত সংকীর্ণতার ঊর্ধ্বে চিরন্তন ভারতবর্ষকে কবি এখানেই আবিষ্কার করেন। ইতিমধ্যেই অবশ্য বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্য ও 1906 সালে খেয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দেয়। গীতাঞ্জলি কাব্যের কিছু কবিতা কবির শিলাইদহে থাকাকালীন রচিত, তবে অধিকাংশই শান্তিনিকেতনে লেখা। রবীন্দ্রনাথের বিচিত্র সৃষ্টির অন্যতম ধারা তার অসাধারণ গান। এই সঙ্গীত প্রতিভা পারিবারিক সূত্রেই বিকশিত হয় তার মধ্যে। প্রাচ্য পাশ্চাত্যের সংমিশ্রণে গানের বাণী ও সুরে নব নব নিরীক্ষার ভেতর দিয়ে তিনি নির্মাণ করেন সঙ্গীতের এক স্বতন্ত্র জগৎ, যা একান্তভাবে তার নিজস্ব সৃষ্টি। কালক্রমে এই রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠে কালজয়ী। জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। তার সময়কার কাব্যগ্রন্থগুলোর মধ্যে পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী ও পত্রপুট এই গদ্য কবিতা সংকলন তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা করেছিলেন রবীন্দ্রনাথ। তার একাধিক গদ্যগীতিকা ও নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা, শ্যামা ও চণ্ডালিকা। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে দুবার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে। 1937 সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়ে গেছিল তার। সেবার সেরে উঠলেও 1940 সালে অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি। এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যু চেতনাকে কেন্দ্র করে সৃজিত কিছু অবিস্মরণীয় পংক্তিমালা। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ। আজ 25শে বৈশাখ, তার জন্মদিন। বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথের জীবদ্দশায়ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হতো। এই দিবসটি পালনের মধ্য দিয়ে বাঙালি জাতি বাঙালির ভাষা ও সাহিত্য,
শিক্ষা, সংস্কৃতি, মন মানসিকতার বিকাশে রবীন্দ্রনাথের অনস্বীকার্য অবদানের প্রতি ঋণ স্বীকার করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিবেদন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে নিজের প্রিয় বন্ধু বা বান্ধবীর সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।